পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয় বলছে সে আমার যে আবেদ আলী আমার ড্রাইভার ছিল না। এটা হলো প্রথম, যেমন ছাগল মতিওর বলছিল যে যে ছেলেটি ছাগল কিনছে 12 লাখ টাকা দিয়া, সেই ছেলেটি আমার না। তো এগুলো আসলে হাস্যকর। ফাঁস করা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে যারা এই প্রজাতন্ত্রের চাকরি পেয়েছেন, সিভিল সার্ভিসের চাকরি পেয়েছেন, তাদের এই নিয়োগ অবিলম্বে বাতিল করা হোক। কারণ তাদের হাতে প্রজাতন্ত্র আসলে সিকিউর থাকবে না, নিরাপদ থাকবে না। আসলে বেঙ্গল রেজিমেন্টে যারা ছিলেন, এখানে যারা যুদ্ধ করেছেন, তারা কিন্তু মেজর র্যাঙ্কেরই ছিলেন। এবং খুব অদ্ভুত ব্যাপার যে যারা বেঙ্গল রেজিমেন্টে মানে আপনার ডিফেক্ট করেছিলেন, অর্থাৎ বাংলাদেশের পক্ষ অবস্থান নিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে গিয়েছিলেন, তারা সবাই মেজর। মেজর র্যাঙ্কের উপরে কিন্তু তেমন কেউ আসে ইন সার্ভিসে। লেফটেন্যান্ট কর্নেলও আমরা একজন কেউ পাইনি, সবাই মেজর। আপনি দেখবেন এখন একজন ছিলেন ব্রিগেডিয়ার এম আর মজুমদার, মাহমুদুর রহমান মজুমদার। উনি ইচ্ছা করলে হি কুড হ্যাভ বিন এ ফ্রিডম ফাইটার, বাট উনি একটু ওনার ওনার বাড়িতে, ওই শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াইতে গেলেন, মানে উনি আমার মনে হয় আনওয়াইজ কাজটাই করলেন। সেখান থেকে ওনাকে অ্যারেস্ট করে পরে রাওয়ালপিন্ডিতে নিয়ে গেল। হি ওয়াজ দ্য ব্রিগেডিয়ার and the biggest Bengali officer, top rank among the Bengali officers in the then East Pakistan, presently Bangladesh. তো মাহমুদুর রহমানকেও নিয়ে গেল। এখন যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশ হওয়ার পরে তো সবাই যারা যুদ্ধ করেছে তারা সব মেজর র্যাঙ্কে। এখন যদি সিনিয়রদের থেকে কথা হয়, রিপাট্রিয়েটেড যে যারা অফিসার ছিলেন পশ্চিম পাকিস্তানে আটকা তৎকালীন, তাদের কাছ থেকে করতে হয়। কিন্তু সেইখানে একজন ছিলেন সবচেয়ে বড় র্যাঙ্কের অফিসার, উনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন। উনি উনি খাজা শাহাবুদ্দিনের ছেলে। শাহাবুদ্দিন সাহেব আইয়ুব খানের ইয়ে ছিলেন। খাজা সাহেবউদ্দিন তথ্যমন্ত্রী ছিলেন, ফ্রন্টের প্রভিন্সের গভর্নর ছিলেন, এবং শাহাবুদ্দিন সাহেব খাজা নাজিমউদ্দিনের ছোট ভাই। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিন্ন, কিন্তু বঙ্গবন্ধু দেশকে উনি খুব ভালোবাসতেন। খাজা ওয়াসিউদ্দিন, উনার বাবা বললেন যে না, তোমার পূর্ব পাকিস্তান বা এই পূর্ব বাংলায় যাওয়ার দরকার নাই, বর্তমান বাংলাদেশে। উনি বললেন যে না, এই বাংলাদেশ মেরা ওয়াতান হে, আমি ফিরে যাব। পাপা ইউ স্টে হিয়ার, আপনি থাকেন, আপনি যেহেতু চান না আমি চলে যাব। কিন্তু উনার সম্পর্কে একটা সিদ্ধান্ত হয়েছিল, হি ওয়াজ এন এক্সপেরিয়েন্সড মিলিটারি অফিসার এন্ড টপ র্যাঙ্কিং লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। কিন্তু সমস্যাটা হইল কি, এখানে যারা এখানে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, এবং বিশেষ করে উসমানী সাহেব লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিনকে আমার মনে হয় খুব আমলে নিতে নিতে পারেননি। যার জন্যই তখন দেখা গেল যে খুব জুনিয়র থেকেই যারা মেজর র্যাঙ্কের তাদেরকেই তাড়াতাড়ি লেফটেন্যান্ট কর্নেল করা হলো যুদ্ধের সময় সবাইকে। যুদ্ধ চলাকালীন সময় লেফটেন্যান্ট কর্নেল, পরে কর্নেল, ব্রিগেডিয়ার, পরে মেজর জেনারেল করা হলো। এই হলো সমস্যাটা ছিল আমাদের। আরেকটা হলো এই স্যার যেটা বলেছেন যে অন্যান্য দেশে বেতন ভাতা বা এরকম দেওয়া হয় না, আমি যতদূর জানি যেটা, সেটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা ওয়ার ভেটারান্স ছিলেন ফ্রান্স এবং ব্রিটেনে, ওয়ার ভেটারান্স, তাদেরকে কিন্তু একটা আলাদা পেনশন দেওয়া হয়। এবং স্যার আরেকটা জিনিস বলেছেন, এটা সত্যি, বেস, তাদেরকে অনেক বেস দেওয়া হয় সম্মানে, বিকজ দে ফট ফর দ্য কান্ট্রি এগেনস্ট হিটলার, এগেনস্ট জার্মানি ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো ফ্রান্স এবং আপনার ব্রিটেনে ওয়ার ভেটারেন্স যারা আছে তাদেরকে একটা আলাদা পেনশন দেওয়া হয়, যারা যাতে তাদের কোনো অসুবিধা না হয় বৃদ্ধ বয়সে, আর তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। পরিবারের হ্যাঁ, সদস্য বা তাদের যে ইয়েরা রয়েছে তাদেরকে হ্যাঁ, দেওয়া হয়। সেটা নাই, সেটা সেটা নাই, এটাই সেটা তো বড়। হ্যাঁ। সেটা নাই না, না, পরিবারের সদস্যরা, তবে তাজা তাদের কিন্তু এখনো পরিবারকে বলছেন। বিশেষ সম্মান দেওয়া হয়। হুম। ডি ডেতে বলেন বা এইসব জাতীয় দিবসে তাদের পরিবারদেরকে স্পেশাল অনার করা হয়, সেটা আমরা জানি। তো এইখানে আমি এখন চলে যাই তাড়াতাড়ি, সময়ও কম, অনেক রাতও হয়ে গেল। তো সেটা হলো এই যে প্রশ্ন ফাঁস, এটা খুব ভয়াবহ ব্যাপার। সিভিল সার্ভিস যেখানে আপনার একটা, ওই রিজওয়ানা বলে গেছেন মেধা, আসলে মেধাটা ওই রকম না, বলা হলো যে একটা স্ট্যান্ডার্ড তো ধরতে হবে। একটা লোককে যে চাকরি দিবে এটা কিসের ভিত্তিতে দিবে, ওই কি ভিত্তিতে তার তার যে যোগ্যতাটা যাচাই করা হবে, সেখানে একটা রিজওয়ানা ঠিকই বলেছেন যে মেধা একটা ভিন্ন জিনিস। কিন্তু এই ভদ্রলোকের যোগ্যতা যাচাইয়ের জন্য যে প্রচলিত প্রথা, এটা হলো পরীক্ষা, এটা ব্রিটিশরাই করে গেছে। আপনি ইফ ইউ রিড দ্য হিস্ট্রি এটা অফ দ্য সিভিল আইকিউ সার্ভিস টেস্ট, অফ এটা ইন্ডিয়া, বেসিক্যালি আইকিউ তারাই তার। করে গেছে, তারাই করে গেছে। উই হ্যাঁ, আর ফলোইং নলেজ দিস, টেস্ট এটা স্টিল বলে। টুডে হ্যাঁ। উই আর ফলোইং দিস। ব্রিটেন করে গেছে যে আপনার সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের পাবলিক রিপ্রেজেন্টেশন, এরা অনেকগুলো করে গেছে জিনিস।
মরাল ইনভেন্টরি ফরমেশনের ফলে অনেক জিনিসও আনছে এরা ব্রিটিশরা দুর্নীতি এখানে। নিয়ে বলছে শেষ তো করুন। সেখানে আমি যেটা বলছি যে প্রশ্ন ফাঁস। এখন হুম, প্রশ্ন ফাঁস করেছে কে? চেয়ারম্যানের গাড়ির চালক। হুম, এখন চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয়ের গাড়ির যে ড্রাইভার, তিনি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। তার নাম হলো সৈয়দ আবেদ আলী। হুম, আর তার সাথে আরেকজন যুক্ত, আবেদ আলীর গুরু হইল আবু জাফর, ডেপুটি ডেপুটি কন্ট্রোলার, হুম, হ্যাঁ, ডেপুটি পরিচালক, ডেপুটি ডাইরেক্টর অফ পাবলিক সার্ভিস কমিশন। তো এখন হুম, প্রশ্ন হলো কি, এখন আমি শুনলাম যে চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয় বলছে সে আমার যে আবেদ আলী আমার ড্রাইভার ছিল না। এটা হলো প্রথম, যেমন ছাগল মতিওর বলছিল যে যেই ছেলেটি ছাগল কিনছে 12 লাখ টাকা দিয়া, সেই ছেলেটি আমার না। তো এগুলো আসলে হাস্যকর, বুঝছেন? এগুলো আমাদেরকে দুঃখ দেয়, সচেতন মানুষ মাত্র উই আর শকড। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান যে মহোদয় কথাটা যদি এই বললেন, কথা বলে থাকেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের এমপি যুদ্ধের জন্য তিনি নমিনেশন পেয়েছেন। কে? যার কথা বলছেন পিএসসি চেয়ারম্যান সাদিক, আচ্ছা, জনাব যাই হোক, সাদিক। উনি নমিনেশন। হুম, জি। পিএসসি চেয়ারম্যান ছিলেন যিনি, না, জনাব সাদিক। হুম, না, যিনি উনি বলছেন যে ড্রাইভারকে নমিনেশন আমি ছিলাম। পেয়েছেন বা পাইছেন এগুলো তো আমার দেখার বিষয় না। আমার কথা হলো উনি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারে ছিলেন। হুম, এখন যদি বলেন ড্রাইভার আছে কিনা, তাহলে প্রমাণ করতে গেলে জিনিসটা খারাপ। যদি প্রমাণিত হয় যে সৈয়দ আবেদ আলী পিএসসি চেয়ারম্যানের ছিলেন, ড্রাইভার ছিলেন, জিনিসটা খারাপ না বলেন? এখন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল এবং অনেকগুলো সরকারি পরীক্ষা যেগুলো কর্ম কমিশনের মাধ্যমে কন্ডাক্ট করা হয়েছে, সেইগুলো প্রত্যেকটাতেই কম বেশি প্রশ্ন এরকম বিক্রি হয়েছে খোলা বাজারে বা হুম, চোরাই পথে। এবং আমি হুম, একটা আজকে স্ট্যাটাস দিয়েছি, আমার আইডি থেকে দিয়েছি যে প্রশ্ন ফাঁসের পরীক্ষায় ফাঁস করা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে যারা এই প্রজাতন্ত্রে চাকরি পেয়েছেন, সিভিল সার্ভিসের চাকরি পেয়েছেন, তাদের এই নিয়োগ অবিলম্বে বাতিল করা হোক। কারণ দেখিয়েছে, কারণ তাদের হাতে প্রজাতন্ত্র আসলে সিকিউর থাকবে না, নিরাপদ থাকবে না। এটা আমার আইডি থেকে দিয়েছি আজকে, এবং অনেকেই কমেন্ট করেছে। সবাই ম্যাক্সিমাম, সবাই সবাই পজিটিভ কমেন্ট করেছে, এখানে নেগেটিভ বলার তো সুযোগ নাই। এই কারণ সুযোগে যারা চাকরি এই পেয়েছেন নিয়োগটা তাদের। পেয়েছে, এটা ভয়াবহ। কারণ সে যদি এই প্রশ্ন যদি 15 দিন আগেও পায়, তাইলে একদম 15 দিনই তার জন্য যথেষ্ট সিলেকশন পাওয়ার জন্য। রাইট, রাইট, আর রাইট। এক তো মাস তাদেরকে আগে আগে পেলে তো কথাই নাই, কারণ যে কটা অঙ্ক এটাই করতে হবে তার, যে ধরে কটা ধরে প্রশ্ন, তাদেরকে এগুলো চাকরি। 1 মাস আগে সে একদম ভাজা ভাজা করে ফেলতে পারে। অন্য যে প্রশ্ন পেল না, সে তো একটা সীমাহীন সাগরের মধ্যে পড়লো, সে তো জানে না কি আসবে না আসবে, সে তো বানিয়ে টানিয়ে লেখছে, সব তার কমন পড়ে নাই। আর যে প্রশ্ন পেয়ে গেল 1 মাস আগে, যদি পেয়ে থাকে, তাহলে তো সলিড উত্তর সে দিয়ে দিয়েছে সবগুলো। ম্যাথসে 100-তে 100ই পেয়েছে, হয়তো তাকে 97-98 দিয়েছে। তাইলে এই ছেলেটি তো ওই যে প্রশ্ন যেগুলো ফাঁস হয়ে গেল, এর বাইরে তো তার কোনো নলেজ নাই, আর পরেই নাই সে। আর যেই ছেলেটি প্রশ্ন পায় না, সে তো যে ক্যান্ডিডেট, হ্যাঁ, তিনি মহিলাই হন আর পুরুষই হন, কিন্তু হোয়াইট পড়াশোনা করেও সে চাকরিটা পাইল না, কারণ তার প্রশ্ন তো কমন পড়েনি। তো সেই রাইট, জন্যই রাইট। বলি যে এইটার একটা ইনভেস্টিগেশন বডি হওয়া উচিত, এবং ইনভেস্টিগেট করে যারা ওই ফাঁসকৃত কৃত ফাঁসকৃত প্রশ্ন দিয়া যারা নির্বাচিত হয়ে চাকরি পেয়েছেন, অবিলম্বে তাদের নিয়োগ বাতিল করা। ঈশ্বর, একদম। এক্সাম্পল শুড বি সেট আপ। আপনাকে এটা ধন্যবাদ। আমার কথা। আমি জি, আর বেশি আরেকটা ইঙ্গিত দিয়েছেন, কথা। যদি এই পর্যায়ে আপনি যদি এসে ওই ইঙ্গিতটা যদি আপনি একটু যদি আপনার ব্যক্তিগত মতামত দেন, যে আসলে সরকার তাদের এই যে নির্বাচনী প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে শুরু করে এই বিষয়গুলিকে ঢাকবার জন্য জনগণকে তাদের এই যে আন্দোলন করতে দেওয়ার একটা সুযোগ দিচ্ছে, এর কোনো আপনি মনে যারা করেন? যে কথা বলার তারা তো বলছে এটা ঢাকার কি হলো। যারা যে আমরা নির্বাচন মনে করি সঠিক হয়েছে, অনেকে মনে করতেছেন নির্বাচন সঠিক হয় নাই। এটা তো একটা প্রচলিত ডিবেট ওভার দ্য ইয়ার্স চলছে। এখানে আমার মনে হয় না যে সরকার এগুলার জন্য এটা তো এইগুলো করছে। কোটার আন্দোলন তো আগেও হয়েছে, এমন তো না যে আগে হয়নি, আগেও হুম, হয়েছে, এগুলো কথার কথা। আর আমি আরেকটা কথা বলি, কোটার আন্দোলন দিয়ে তো তেমন কিছু হয় না, আর এটা দিয়ে পিপুলসকে ডাইভার্ট করা যায় না, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগ অত্যন্ত শক্ত রাজনৈতিক দল। আওয়ামী লীগের বলতে গেলে বর্তমানে বা রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলই নাই। একদম সত্যি পারফেক্ট। কথা বলতে কি, জি, একদম সত্যি কথা বললাম। এবং বিএনপির
আমার সাথেও তো অনেক বন্ধু বান্ধব ছিল, ইউনিভার্সিটি পড়ছি, বিএনপিতে ছাত্রদল করতেন। তারা কোনোদিন আন্দোলনে খুব একটা জোরালো ভূমিকা পালন করতে পারে নাই। এরশাদ বিরোধী আন্দোলন করেছে ছাত্র সংগ্রাম পরিষদ, হুম। সেখানে আপনার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, বাম দলগুলো ছিল। সত্যি কথা যেটা, আপনি তারা মনে সেটা করছেন পারে নাই, বর্তমানে বরং আওয়ামী লীগের তাদের বিপরীতে আওয়ামী নিজেদের লীগের মধ্যে, ছাত্র দলের নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, এবং আর্মস কনফ্লিক্ট হয়ে নিজেরা নিজের ছাত্র দলের লোক ছাত্র দলকে মেরে ফেলেছে। আই ওয়াজ এক্সপেরিয়েন্স ইন দ্য ফিল্ড when I was a student of Dhaka University during the Ershad regime.